যে কর্মচারীরা পালিয়ে গেছে, এখন মালিক তাদের সাথে জয়েন করে একসাথে তিনজন বিচে বসে ককটেল খাবে। পালিয়ে যেতে পারে, আপনি তো আবার নয়তো কি, লুকিয়েও পালিয়ে যেতে পারে। না লুকোনোর কি আছে ভাই? তিনিও যদি আমেরিকার থেকে তারপর ভানাডু চলে যান, তাহলে হবেটা কি? সেই তো বিজয় মালিয়া হয়ে যাবে। যে যদি পারমিশনও দেন, এমন পারমিশন দেবেন যাতে মানে আমেরিকার থেকে তাকে পুলিশ সঙ্গে নিয়ে ভারতবর্ষে ফেরত আনতে হবে, কারণ আমেরিকার থেকে ভানাডু চলে গেলে কিন্তু আর হাতে পাওয়া যাবে না। তার স্ত্রী, তার 2 সন্তান, তারা হাইকোর্টের পারমিশন নিয়ে কিন্তু দেশের বাইরে এখন আছেন। আচ্ছা, এখানে নেই এখন ভারতবর্ষে তারা নেই, আপনারা খোঁজ নিয়ে নিন, তারা ভারতবর্ষে নেই। এই যে রোজিনা, তুমি দেখো যেখানে যেখানে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, ওনার অফিস থেকে একটা হোয়াটসঅ্যাপ যাচ্ছে যুব ছাত্রদের, তারা ওখানে চলে আসছে ভবানী ভবনের বাইরে বা এয়ারপোর্টের বাইরে অভিষেক ব্যানার্জি ঢাল হয়ে দাঁড়ানোর জন্য খেলছে। ডেকে পাঠাচ্ছে কিভাবে? হ্যাঁ, ক্যামাক স্ট্রিট থেকে হোয়াটসঅ্যাপ যাচ্ছে। এখনো ক্যামাক স্ট্রিটে অফিসটা আছে? ক্যামাক স্ট্রিটের অফিস চলছে, তার কিছু তো নেই। সুমিত তো মনে হয় ভানাডু, কিন্তু অন্যরা তো আছে যারা চালাচ্ছে। তারা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, হোয়াটসঅ্যাপ করছে। আইটি সেল গ্রুপে হোয়াটসঅ্যাপ হচ্ছে, যুবর গ্রুপে হোয়াটসঅ্যাপ হচ্ছে, ছাত্রর গ্রুপে যাচ্ছে সেখানে যে এই সময় দাদা এখানে আসবে বা দাদা এই সময় এয়ারপোর্টে নামবে, তোমরা ওখানে চলে যাও। আর ওরা গিয়ে ওখানে জয় বাংলা স্লোগান, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। আর চ্যানেলের মাধ্যমে যদি অভিষেক ব্যানার্জি তোমার চ্যানেল দেখে, আমার কাছে আমি শুনেছি লুকিয়ে লুকিয়ে নাকি দেখে বঙ্গ টিভি, তো আমি তাকে বলবো আপনি অনেক কিছু করেছেন, আপনার জন্য তৃণমূল দলটা লাটে উঠে গেছে। বাচ্চা ছেলেগুলোকে নিজের ঢাল বানানো বন্ধ করুন, বাচ্চা ছেলে মেয়েগুলোকে। আরে আপনার ক্ষমতা থাকলে নিজের প্রোটেকশন নিজে করুন না। ওনার তো যে আত্মরক্ষী গুলো আছে, তারা তো এখন বন্দুকের জায়গায় ছাতা নিয়ে ঘুরছে যাতে ডিম থেরাপি না হয়। আমি তোমার চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা করজোড়ে আর্জি জানাবো। মুখ্যমন্ত্রী, আরেকটা রাস্তা আছে কলকাতার বুকে, কলকাতার প্রাণ কেন্দ্র ওই রাস্তাটার নাম লেনিন সরণি। লেনিনের সাথে ভারতবর্ষের কি সম্পর্ক? লেনিনের সাথে বাংলার কি সম্পর্ক? সে রাশিয়ার একটা রাজনীতিবিদ ছিল, মতাদর্শক ছিল রাশিয়ার। সে শেষ বয়সে সিফিলিসে মারা গেছে। তার যে পেয়ারের লোকেরা আছে, তারা বাংলাতেও ক্ষমতায় নেই, কেরলেও আর ক্ষমতায় নেই। লেনিনের নাম দয়া করে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি মুখ্যমন্ত্রী, আপনি কলকাতা পৌরসভাকে নির্দেশ দিন, লেনিন স্ট্রিটের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি বা যে কোনো আমাদের বাংলার যে কোনো মনীষীর নামে, রবীন্দ্রনাথ সরণি, নেতাজি সুভাষ সরণি বা যে কোনো সরণির নামে বা বীণাদাস সরণি করে দেওয়া হোক। কেন লেনিন সরণি বাংলায় থাকবে? মুখ্যমন্ত্রী আপনি বিচার করুন, এই নামটা বদলান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার জন্য কার্যত আর্জি জানিয়েছে হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশে পালাতে চায়, কি এমন তথ্য রয়েছে? কারণ কেন তিনি বলছেন চোখের চিকিৎসা, আমরা প্রত্যেকেই জানি এখানেও ভালো চোখের চিকিৎসা হয়, কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে চায়? কি আছে রহস্য বলুন তো। আমার সঙ্গে রয়েছেন রিজু দত্ত, কথা বলার চেষ্টা করব। কেন বিদেশে যায় বলো তো দাদা? আমি তো এটাই বুঝতে পারছি না, কারণ মমতাদি যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো বলতেন পিজি হাসপাতাল ভারতবর্ষের শ্রেষ্ঠ হাসপাতাল। তো সেখানেও তো চোখের চিকিৎসা করা যায়, বড় বড় ডাক্তাররা আছে। এক্স্যাক্টলি, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো এখানে কলকাতায় তো প্রচুর ভালো ভালো জায়গা আছে, এখানে কেন করাচ্ছে না? ওনাকে আমেরিকাতে গিয়ে চিকিৎসা করাতে হয়। এবং এই যে তিনি হাইকোর্টে গেছেন যে তিনি চোখের চিকিৎসা করতে হবে, এখানে আমার বলার বক্তব্য হচ্ছে, তার প্রাক্তন বেস্ট ফ্রেন্ড বিনয় মিশ্র, সেও চিকিৎসা করাতে গিয়ে কিন্তু ভানাডু চলে গেছে। তারপরে তার আত্মসহায়ক সুমিত রায়, যার নামে জমি কেলেঙ্কারি থেকে এখন চাকরি কেলেঙ্কারি বহু এফআইআর জমা পড়ছে, তাকে, আমার কাছে যেটুকু খবর আছে যে এসটিএফ পাগলের মতো খুঁজছে, তাকেও পাওয়া যাচ্ছে না। তিনি হয়তো এখন বিনয়ের সাথে হাতে হাত ধরে ভানাটুতে ককটেল খাচ্ছে। এটা হবে না তো যে এরা দুজন দাদাকে মিস করছে বলে দাদাও এখন ভানাটুতে ককটেল খাওয়ার প্ল্যান করছে? তো কলকাতা হাইকোর্ট পালিয়ে যেতে পারে, আপনি তো আবার নয়তো কি, লুকিয়েও পালিয়ে যেতে পারে। না লুকোনোর কি আছে? হাইকোর্ট যদি অর্ডার দেয়, এবার যদি তিনি আমেরিকার থেকে একটা দেশে গিয়ে, আর তিনি এমন একটা দেশ যেখানে নন এক্সট্রাডিশন কান্ট্রি যেগুলোকে বলা হয়, মানে যাদের সাথে ভারতবর্ষের চুক্তি নেই, এরকম একটা দেশে তিনি যদি চলে যান, তো ভারত সরকার তাকে ফেরত আনবে কি করে? বিনয় মিশ্রকে কি ফেরত আনতে পেরেছে? সুমিত রায় কোথায় আছে কেউ কি জানে? তো হতেই পারে যে কর্মচারীরা পালিয়ে গেছে, এখন মালিক তাদের সাথে জয়েন করে একসাথে তিনজন বিচে বসে ককটেল খাবে। তো হাইকোর্টকে বলবো, যদি পারমিশন আপনারা দেন, মহামান্য হাইকোর্ট, তাদের অনেক বড় বড় ব্যাপার, কিন্তু আমি বলবো আর্জিটা হচ্ছে যে যদি পারমিশনও দেন, এমন পারমিশন দেবেন যাতে মানে আমেরিকার থেকে তাকে পুলিশ সঙ্গে নিয়ে ভারতবর্ষে ফেরত আনে। চোখের চিকিৎসা করার জায়গায় আমি কিছু বলতে চাই না, কিন্তু ভারতে ফেরতটা ম্যান্ডেটারি করতে হবে, কারণ আমেরিকার থেকে ভানাডু চলে গেলে কিন্তু আর হাতে পাওয়া যাবে না। ইডি, সিবিআই, সিআইডি, এমন কোন বাংলায় দুর্নীতি নেই যেখানে তার নাম নেই। তিনি করেছেন না করেছেন সেটা কোর্টে প্রমাণ হবে, কিন্তু গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, শিক্ষক দুর্নীতি, জমি চুরি, আচ্ছা মাটি চুরি, আমফান দুর্নীতি, লাস্টে নিজের বিধায়কদের সই জাল, সবেতেই তো তার নাম। তো এইরকম একটা ব্যক্তি, যিনি কন্টিনিউয়াস 4-5টা ইনভেস্টিগেটিভ এজেন্সির ইনভেস্টিগেশনের মধ্যে আছেন, তাকে বারংবার হাজিরা দিতে হচ্ছে। তিনি যদি আমেরিকা চলে যান,
তারপরে ওখান থেকে যদি হাওয়া হয়ে যান আর সেই পারমিশন যদি মহামান্য হাইকোর্ট দেন, তাহলে তো দায় মহামান্য হাইকোর্টের উপর বর্তাবে তারপরে। তো আমার মনে হয় যে হাইকোর্টের কাছে আমার আর্জি সাধারণ বঙ্গবাসী হিসেবে, যে যদি আপনারা পারমিশন দেন, এমন পারমিশন দেবেন যাতে তার চিকিৎসা হয়ে গেলে সে যেন ভারতবর্ষে আসতে বাধ্য হয়। কারণ তার স্ত্রী, তার 2 সন্তান, তারা হাইকোর্টের পারমিশন নিয়ে কিন্তু দেশের বাইরে এখন আছেন। আচ্ছা, এখানে নেই এখন? এখন ভারতবর্ষে তারা নেই, আপনারা খোঁজ নিয়ে নিন, তারা ভারতবর্ষে নেই, হাইকোর্টের পারমিশন নিয়েই তারা দেশের বাইরে আছেন। তো সবাই কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে যারা অভিষেক ঘনিষ্ঠ। এখন সবাই চলে যাচ্ছে একের পর এক। বিনয় মিশ্র, হ্যাঁ। সুমিত রায় কোথায় তুমি জানো? আমিও জানি না, সিআইডিও খুঁজে পাচ্ছে না। সব পালিয়ে যাচ্ছে পশ্চিম। তার 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 স্ত্রী, তার 2 সন্তান ভারতবর্ষের বাইরে হাইকোর্টের পারমিশন নিয়ে, কবে ফিরবে কেউ জানে না। এবার যদি তিনিও চলে যান, তাহলে তো এই এত দুর্নীতির পাহাড়, যিনি কেন্দ্রবিন্দু, যাকে নিয়ে তদন্ত হচ্ছে, তিনি দোষী না সেটা কোর্টে প্রমাণ হবে, তিনিও যদি আমেরিকার থেকে তারপর ভানাডু চলে যান, তাহলে হবেটা কি? সেই তো বিজয়া মালিয়া হয়ে যাবে। সাধারণ মানুষ রিজুদা, আর একটা বিষয় হচ্ছে, আমি বলছি কি ব্যাপার হচ্ছে বলুন তো, মানে আপনি কোন তৃণমূল, ঋত তৃণমূল না মমতা তৃণমূল? বিশ্বাস করো, আমি কোনো তৃণমূলই নয়। বহিষ্কার। আবার আপনি একটা দল বানিয়ে নেবেন না তো ঋতব্রত? না, আমার দল বানানোর ক্ষমতাই নেই। আমি খুব ছোটখাটো মানুষ, আমার দল বানানোর ক্ষমতা নেই। আর আমি ভালো তৃণমূল না, খারাপ তৃণমূল না, নকল তৃণমূল না, আসল তৃণমূল না। কিন্তু এইটুকু বলবো আমি যে তোমার চ্যানেলের দর্শকদের, যে 41% ভোট যেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে, 2.5 কোটি ভোট যেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির মুখ দেখেই তারা পেয়েছে। যতজন বিধায়ক, যতজন কাউন্সিলর, যতজন প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়করা গতকাল নিউ টাউনের নোভোটেল হোটেলে এই মিটিং এ উপস্থিত ছিল, তারা সবাই বিধায়ক, কাউন্সিলর এবং প্রাক্তন মন্ত্রী হয়েছিল মমতা ব্যানার্জির মুখ দেখে। তাই তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। লোককে যদি গিয়ে এখন বলতে হয় যে চেয়ারম্যানের পোস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, অরূপ রায়কে। আজকে এখন যদি আমি লোককে গিয়ে বলতে চাই যে মমতা ব্যানার্জি তৃণমূল না, তৃণমূল কংগ্রেস অরূপ রায়, লোকে জুতো পেটা করবে। ঋতব্রত বললে ঋতব্রত বাবু যদি বলেন যে তিনি আসল তৃণমূল, দেখুন গণতান্ত্রিক রাজনীতিতে নম্বর একটা বড় ফ্যাক্টর। 20-22 জন সাংসদ বেরিয়ে গেছে, 80-র মধ্যে 65টা বিধায়ক বেরিয়ে গেছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে 144টার মধ্যে প্রায় 70-এর বেশি কাউন্সিলর সেখানে উপস্থিত ছিল। তারা এবার নির্বাচন কমিশনের কাছে যাবে, তারা প্রতীকের জন্য লড়াই করবে, তারা বিভিন্ন তৃণমূলের অ্যাকাউন্টে প্রায় 2000 কোটি টাকা আছে, তার জন্য নির্বাচন কমিশনের কাছে যাবে। আমি দায়িত্ব নিয়ে আপনার চ্যানেলে বলছি, নির্বাচন কমিশন যাই সিদ্ধান্ত নিক, সুরাহা হবে না। সুরাহা সেই হাইকোর্ট হয়ে সেই সুপ্রিম কোর্ট অব্দি যাবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে মানুষের, এইটা পুরোটা হচ্ছে সেই মহারাষ্ট্র শিবসেনা মডেলে। কিন্তু মনে রাখতে হবে, বালা সাহেব ঠাকরে মারা যাওয়ার পর কিন্তু একনাথ শিন্ডে বলেছিল, উদ্ধব ঠাকরেকে মানি না, আমরাই অরিজিনাল শিবসেনা। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের জন্ম দিয়েছেন, তাকে যদি এখন কেউ বা কারা বলে সে তৃণমূল না, আমাদের কাছে নম্বর আছে বলে আমরা তৃণমূল, আইন অনুযায়ী, ইলেকশন কমিশনের 10th শিডিউল অনুযায়ী ঠিক। কিন্তু একটা ছোট্ট ফ্যাক্টর থাকে রোজিনা, সেটা হচ্ছে মানুষের কাছে বোঝাতে পারবে তো? আমার মনে হয় না পারবে। আমি বলছি, আচ্ছা, মানে বিষয়টা কি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই যে থানা পুলিশ হচ্ছে, সবাইকে ডাকাডাকি হচ্ছে, কেউ তো একজন গ্রেপ্তার হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না। আমি তো আগেও মনে হয় তোমার চ্যানেলে এই কথাটা বলেছিলাম, আমি এখনো বলছি। দেখো, যারা তৃণমূল কংগ্রেস জামানায় তৃণমূল কংগ্রেসের সিম্বলের আড়ালে প্রতারণা করেছে, টাকা তুলেছে, দুর্নীতি করেছে, মানুষকে ভুয়ো কেস দিয়েছে, পোস্টপোল ভায়োলেন্সের সাথে যুক্ত, সবকটা জেলে যাচ্ছে। আজকে তুমি এই নিয়ে 2বার আমার বাড়িতে এলে, আমার বাড়ি তো চোর হচ্ছে না, আমাকে তো কেউ ডিম ছুঁড়ে মারছে না। আমার লোকাল বিধায়ক তো বিজেপির, তাকে তুমি গিয়ে জিজ্ঞেস করতে পারো, আমি তো কোনো অবৈধ নির্মাণ করিনি, আমি তো কারুর বাড়ি জমি দখল করিনি, কারুর মা বোনের গায়ে হাত দিইনি, বা কোনো বিজেপির কর্মীকে ফলস পুলিশ কেসও দিইনি, মারধরও করিনি। তো এরকমও লোক তৃণমূলে আছে। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যারা দোষ করবে তারা জেলে যাবে, কিন্তু অনেক এরকম দোষী আছে যারা এখন ভালো তৃণমূল বলে আড়ালে চলে যাচ্ছে। এটাও কি ঠিক? এটাও তো হওয়া উচিত না। যারা করে থেকে, যদি একজন চোরের শাস্তি হয়, তাহলে আরেক চোরের শাস্তি হবে না কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যেটা তুমি অভিষেক ব্যানার্জিকে নিয়ে করলে, এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আমি ওপেন তোমার চ্যানেলে বলছি, সিআইডি, সিবিআই আর ইডির মান সম্মানের ব্যাপার। আজকে সব তদন্তে আপনি অভিষেক ব্যানার্জিকে ডাকছেন, আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আপনারা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ নিন, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করুন। কারণ 3 মাস 4 মাস বাদে যদি রোজিনা এই হাজিরা খেলা, এই সামান খেলার পরেও যদি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট না হয়, সাধারণ মানুষ বলবে দিল্লিতে সেটিং হয়ে গেছে, বা প্রতিহিংসা রাজনীতি করা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, তাই নয় কি? আজকে তার বিরুদ্ধে যা অভিযোগ আছে, সেই অভিযোগ যদি আমার আর তোমার বিরুদ্ধে থাকতো, এখন তো আমরা প্রেসিডেন্সির ভেতরে থাকতাম। নিয়ম আইন তো সবার জন্য এক হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে ফিরহাদ হাকিম,
অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এদের বেইমানিটা কিভাবে দেখছো তুমি? মানে এ তো মানুষ দেখছে। 15 বছর যে তৃণমূলের সরকার ছিল, একটা তুমি মমতা ব্যানার্জির ছবি খুঁজে পাবে না যে ফ্রেমের মধ্যে ডান দিকে বা বাঁদিকে ববি হাকিম আর ফিরাদ অরূপ বিশ্বাস নেই। মাঝখানে মমতা ব্যানার্জি, বাঁদিকে বা ডান দিকে ফিরাদ হাকিম আর অরূপ বিশ্বাস। এছাড়া ওনারা কাউকে ঘেঁষতেও দিতেন না, কাউকে ঢুকতেও দিতেন না। প্রতিটা মিছিলে একই গল্প, প্রতিটা সভাতে একই গল্প, পাশাপাশি। এখন তারাই দেখছি মমতা ব্যানার্জিকে বিরোধিতা করছে। মমতা ব্যানার্জি আবার তাদেরকে সাসপেন্ড করেছে, যে দলই নেই তার আবার সাসপেনশন। আমাকে দিয়ে সাসপেনশন শুরু হয়েছিল, এখন তো দলটাই সাসপেন্ড হয়ে গেছে মানুষের কাছে। কিন্তু অরূপ বিশ্বাস এই আর ববি হাকিমের এই যে মন পরিবর্তন, এই যে মমতা ব্যানার্জির বিরোধিতা, এটা কিন্তু আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি। মানুষ যারা ভোট দিয়েছেন, অরূপ বিশ্বাস তো হেরে গেছে, ছেড়ে দাও, যারা ববি হাকিমকে ভোট দিয়েছেন ওই চেতলা সংলগ্ন এলাকায় বা কলকাতা বন্দর এলাকায়, তারা কিন্তু এটা ঠিকভাবে দেখছে না। এটা কিন্তু মানে অন্যায়। আজকে আমাকে দল থেকে বার করে দিয়েছে, আমি তো এখনো বিজেপি বা কংগ্রেসে যাইনি, কিন্তু আমি তোমার চ্যানেলের দায়িত্ব নিয়ে বলছি, আমি আসল তৃণমূলের দলে যাব না, আমি এনসিপিআই তে কোনোদিন যাব না। এটা হতে পারে না, এটা হতে পারে না। আজকে আমি তোমাকে অফার ছিল? অফার বলবো না, অনেকে আমাকে ফোন করেছিলেন যে নতুন মুখপাত্র তালিকা বেরোবে আসল তৃণমূলে, তারা আমাকে বলেছিলেন তুমি মুখপাত্র হবে কিনা, তুমি একটা ভালো বক্তা ইত্যাদি। আমি তাদের পরিষ্কার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দল থেকে বার করে দেওয়ার পর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আক্রমণ করেছি, সব ঠিক আছে। অনেক ভুল তৃণমূলের, আমি সেই ভুলগুলো মানুষের সামনে তুলে ধরবো, যা যা আমি ফেস করেছি, যে থ্রেট কালচার মানুষের সামনে তুলে ধরবো। কিন্তু মানুষকে যদি আমি এখন বোঝাতে যাই যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি না, তৃণমূল কংগ্রেস মানে এই আসল তৃণমূল যারা এই নতুন দল গঠন করেছে, তাহলে মানুষ জুতো পেটা করবে। আমার দ্বারা এটা হবে না রোজিনা। আমি সাফ তোমার চ্যানেলে বলছি, রিজু দত্ত ভবিষ্যতে যদি রাজনীতি করে, যদি কোনো জাতীয় দল দেশের স্বার্থে দশের স্বার্থে আমার সুযোগ দেয়, আমি রাজনীতি করব। কিন্তু এই এনসিপিআই বা আসল তৃণমূল কংগ্রেসে ঢুকে মমতা ব্যানার্জি তৃণমূল নয়, এটা আমি মানুষের সামনে বলতে পারবো না। মানুষ আমার তাহলে এরা কি করে বলবে? এই ফিরাদ হাকিমরা কি করে বলবে? এরা কি করে বলবে? তারপরে মানুষ সামলাতে পারবে, সামলাবে। অনেক সাংসদ, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা গিয়ে ওই এনসিপিআই তে নাম লিখেছে না, তারা এখনো দিল্লিতে বসে আছে, তারা নিজের এলাকায় ফিরতে পারছে না, মালদা মুর্শিদাবাদে। তারা নিজেদের এলাকায় ফিরতে পারছে না, মালদা মুর্শিদাবাদ এলাকায়। খোঁজ নাও, মানুষ তাদেরকে খুঁজছে। আর তারা যদি তাদের এলাকায় ফেরে, তোমাকে বলছি বিজেপি না, তৃণমূলের লোকেরা তাদের ডিম ডিম থেরাপি করবে। তৃণমূলের লোকেরা তাদের ডিম থেরাপি করবে এই সাংসদগুলোকে। আর একটা বিষয় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত বডিগার্ড কোথা থেকে আসছে? কুচো কুচো সব বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে আসছে? রোজিনা, তুমি একটা বড় প্রশ্ন করলে আমাকে। আমি তো প্রথমে তোমার চ্যানেলের মাধ্যমে, যদি অভিষেক ব্যানার্জি তোমার চ্যানেল দেখে, আমার আমার কাছে আমি শুনেছি লুকিয়ে লুকিয়ে নাকি দেখে বঙ্গ টিভি, তো আমি তাকে বলবো, আপনি অনেক কিছু করেছেন, আপনার জন্য তৃণমূল দলটা লাটে উঠে গেছে। বাচ্চা ছেলেগুলোকে নিজের ঢাল বানানো বন্ধ করুন, বাচ্চা ছেলে মেয়েগুলোকে। আপনার মুরত থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি ফেস করুন। আপনি সিকিউরিটি, আপনার কাছে যদি চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাতায়াতের খরচা থাকে, আপনি তো প্রাইভেট কোম্পানি সিকিউরিটিও ভাড়া করতে পারেন। এই যে রোজিনা, তুমি দেখো, যেখানে যেখানে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, ওনার অফিস থেকে একটা হোয়াটসঅ্যাপ যাচ্ছে যুব ছাত্রদের, তারা ওখানে চলে আসছে ভবানী ভবনের বাইরে বা এয়ারপোর্টের বাইরে অভিষেক ব্যানার্জির ঢাল হয়ে দাঁড়ানোর জন্য। এবার এরা যদি কোনো অসুবিধায় জড়িয়ে পড়ে, এদের নামে এফআইআর হবে। এবার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এদের লিগাল মানে হেল্প দিয়ে এদের বেলও করিয়ে নেয়, এদের জেসি বা পিসি খাটতে হবে। এই বাচ্চা ছেলেগুলো তারপরে কি কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরি পাবে? আজকে এত অন্যায় করার পর অভিষেক ব্যানার্জি কেন, যে তৃণমূলের বাচ্চা ছেলেগুলো এখনো আবেগে দলটা করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে? আরে আপনার ক্ষমতা থাকলে নিজের প্রোটেকশন নিজে করুন না। ওনার তো যে আত্মরক্ষীগুলো আছে, তারা তো এখন বন্দুকের জায়গায় ছাতা নিয়ে ঘুরছে, যাতে ডিম থেরাপি না হয়। এই বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে কেন খেলছে? কেন খেলছে? নিজেদের ইচ্ছায় যাচ্ছে যদি বলে তাতে তো দেখো, আমি একটা কথা বলি রোজিনা, এই যে বাচ্চা ছেলেগুলো নিজেদের ইচ্ছে যাচ্ছে, এরা তো আবেগ তাড়িত। বিজেপি কংগ্রেস সব দলেরই তো কিছু ছেলেপুলে আছে যারা আবেগে দলটা করে, তারা তো বুঝতে পারছে না তাদের ভবিষ্যতে কি মানে কি বিপদ দাঁড়িয়ে আছে তাদের সামনে। কিন্তু অভিষেক ব্যানার্জির মতো একটা ম্যাচিওর্ড লোক, একটা 3বারের সাংসদ, সে ইচ্ছাকৃত ভাবে এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এদেরকে কি ডেকে পাঠাচ্ছে কিভাবে? হ্যাঁ, ক্যামাক স্ট্রিট থেকে হোয়াটসঅ্যাপ যাচ্ছে। এখনো ক্যামাক স্ট্রিটে অফিসটা আছে? ক্যামাক স্ট্রিটের অফিস চলছে, তার কিছু তো লোক নেই। আছে। সুমিত তো মনে হয় ভানাডু, কিন্তু অন্যরা তো আছে যারা চালাচ্ছে। তারা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, হোয়াটসঅ্যাপ করছে। আইটি সেল গ্রুপে হোয়াটসঅ্যাপ হচ্ছে, যুবর গ্রুপে হোয়াটসঅ্যাপ হচ্ছে, ছাত্রর গ্রুপে, থাকছে সেখানে যে এই সময় দাদা এখানে আসবে বা দাদা এই সময় এয়ারপোর্টে নামবে, তোমরা ওখানে চলে যাও। আর ওরা গিয়ে ওখানে জয় বাংলা স্লোগান, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ভবানী ভবনের সামনে তুমি দেখেছো, এয়ারপোর্টের বাইরে তুমি দেখেছো, প্রতিদিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকছে, তখন দেখবে তার আগে ভিড়, উনি বেরিয়ে গেলে ভিড় খালি হয়ে যাচ্ছে।
পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। এই বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে, যেটাকে ইংলিশে বলে হিউম্যান শিল্ড, তৈরি করা হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেউ না আসে। এবার এই বাচ্চা ছেলেপুলেগুলো যদি মারামারিতে জড়িয়ে পড়ে, জেল খাটে, তার দায়িত্ব কার? এদের মা বাবাদের চোখের জল পড়বে আর এদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই অন্যায়টা করছে অভিষেক ব্যানার্জি শেষে। ছি 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 ছি। বলছি রাস্তার নাম চেঞ্জ হয়ে গেল, সবাই গর্জে উঠছে। আজকেই দেখলাম কুণাল ঘোষ, ঋতব্রত সবাই গর্জে উঠলো। কিসের জন্য গর্জে উঠছে? না, ওইসব ফালতু কথা বলে লাভ নেই। আজকে তো মুখ্যমন্ত্রী বিধানসভায় পরিষ্কার বলেছেন যে স্যার হাসান সুরাবর্দির পক্ষে কুণাল বাবু বা ঋতব্রত বাবু লাফালাফি করছেন, তিনি তো দেশের স্বাধীনতা সংগ্রামী বীণা দাসকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল বলে নাইট উপাধি পেয়েছিল। আর তার ভাইপো হুসেন সুরাবর্দি, সে তো ডাইরেক্ট কলকাতা কিলিং এর সাথে যুক্ত, বুচার অফ বেঙ্গল, হিন্দুদের খুন করেছিল, হিন্দু মহিলাদের ধর্ষণ করে রাস্তায় টাঙিয়ে রেখেছিল। ভাইপোর কাণ্ড আর কাকার কাণ্ড দুজনের জন্য এদের নাম বাতিল হয়ে গেছে। আমি 100% সমর্থন করি এই সিদ্ধান্তকে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো মুঘল পাঠানের নাম থাকবে না, আমি সমর্থন করি। এবং যারা আজকে দেখো, এক ভাইপোর জন্য পিসি সাফার করছে, তো এক ভাইপোর জন্য বাংলা সাফার করেছে 15 বছর, তো আরেক ভাইপোর জন্য কাকার নাম বাদ গেছে, বেশ হয়েছে। কিন্তু যেহেতু তোমার চ্যানেল মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছয়, আমি তোমার চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা করজোড়ে আর্জি জানাবো। মুখ্যমন্ত্রী, আরেকটা রাস্তা আছে কলকাতার বুকে, কলকাতার প্রাণ কেন্দ্র ওই রাস্তাটার নাম লেনিন সরণি। লেনিন সরণি, লেনিনের সাথে ভারতবর্ষের কি সম্পর্ক? লেনিনের সাথে বাংলার কি সম্পর্ক? সে রাশিয়ার একটা রাজনীতিবিদ ছিল, মতাদর্শক ছিল রাশিয়ার, সে শেষ বয়সে সিফিলিসে মারা গেছে। তার যে পেয়ারের লোকেরা আছে তারা বাংলাতেও ক্ষমতায় নেই, কেরলেও আর ক্ষমতায় নেই। লেনিনের নাম দয়া করে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি মুখ্যমন্ত্রী, আপনি কলকাতা পৌরসভাকে নির্দেশ দিন লেনিন স্ট্রিটের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি বা যে কোনো আমাদের বাংলার যে কোনো মনীষীর নামে, রবীন্দ্রনাথ সরণি, নেতাজি সুভাষ সরণি বা যে কোনো সরণির নামে বা বীণা দাস সরণি করে দেয়া হোক। কেন লেনিন সরণি বাংলায় থাকবে? মুখ্যমন্ত্রী আপনি বিচার করুন, এই নামটা বদলান। আর একটা বিষয়, সেবাশ্রয়ের কি ব্যাপার? সেবাশ্রয় কি উঠে গেছে? সেবাশ্রয়ের মালিকই উঠে গেছে আর সেবাশ্রয়। কিন্তু আমি তোমায় রোজিনা একটা কথা বলছি, আমার সূত্রে খবর এসছে যে সেবাশ্রয় এখন পুলিশের স্ক্যানারে আছে। এই যে ডায়মন্ড হারবার জুড়ে প্রতিটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প, তারপরে প্রতিটা অঞ্চলে একটা করে মডেল ক্যাম্প। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বঙ্গ টিভির সামনে বলছি, একটা ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্পের পেছনে 1.5 কোটি টাকা খরচা। নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, নন্দীগ্রামের বিধায়ক ছিলেন, আমি 27 দিন সেই সেবাশ্রয় ক্যাম্পের দায়িত্ব ছিলাম। ওই পরিকাঠামো তৈরি করেছিল ডায়মন্ড হারবারের একজন কন্ট্রাক্টর। আমার কাছে খবর আছে 1.5 কোটি টাকা পেমেন্ট হয়েছে। তারপরে প্রতিদিন 2 থেকে 2,500 লোক, নন্দীগ্রামের মানুষ সেখানে পরিষেবা নিয়েছে। যে ওষুধ, আমি তো দেখেছি কি ওষুধ আসছে, কি ওষুধ ছিল? দামি দামি ওষুধ, সব রকমের ওষুধ, কিন্তু মিনিমাম যে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো সেই অ্যান্টিবায়োটিক গুলো 500 টাকা করে। তো এই যে 27 দিন যে সেবাশ্রয় চলেছিল, তার মানে খুব কম করে হলো 2-2.5 কোটি টাকার ওষুধ খরচা হয়েছে। তার সাথে ওখানে লোকাল লোকেদের খাওয়া দাওয়ার খরচা, আচ্ছা, রোজ যে ডাক্তাররা যেত, যে নার্সরা যেত, তাদের হলদিয়া, কন্টাই এবং নন্দীগ্রাম চণ্ডীপুরের আশেপাশে তাদের হোটেলের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, এবং কলকাতার থেকে নন্দীগ্রাম নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য গাড়ির ব্যবস্থা ছিল, একটা গাড়ির আলাদা কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়া ছিল। তো সব মিলিয়ে একটা ক্যাম্পের পেছনে, যদি আমি নন্দীগ্রামের ক্যাম্পটা ধরি, যেহেতু আমি তার দায়িত্বে ছিলাম, আমি তো হিসেব আইডিয়া করে বলতে পারি, যেহেতু আমি কোনো হিসেবের সাথে যুক্ত ছিলাম না, মিনিমাম 5 থেকে 6 কোটি টাকা খরচা হয়েছে। কোথা থেকে আসছে টাকা? এইটা যেমন কোথা থেকে আসছে, আরেকটা বিষয় হচ্ছে বীরভূমের পাথর খাদান থেকে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1100 কোটি টাকা কার্যত ক্যামাক স্ট্রিটে পৌঁছে রে বাপ রে বাপ রে বাপ, রোজিনা, যে টাকার অঙ্ক সামনে আসছে, সেই টাকার কি একটু বুঝতে পারোনি? এত আমি তো নিজেকে, শোনো, আমি নিজেকে তো পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ মনে করছি। আমি আমার মাকে বললাম যে কিছুই করতে পারলাম না লাইফে, আমার মা বললো মা দক্ষিণাকালী তোকে বাঁচিয়ে নিয়েছে, সেটা করলে এখন তুইও ডিম খেতে খেতে জেলে যেতিস। আমি বলছি 1100 কোটি টাকা ঢুকতো ক্যামাক। আমি তোমাকে বলছি 1100 কোটি টাকা ছেড়ে দাও, বাকি সব মেলাও, তার 1% যদি রোজিনা আমার কাছে থাকতো না, আজকে তুমি আমার ইন্টারভিউ নিতে না, আমি দুবাইতে মা বউকে নিয়ে গিয়ে হাতে পায়ের ওপর পা তুলে সেটেল হয়ে যেতাম। এদের এত লোভ, এত টাকা, 1100 কোটি টাকা রোজিনা। আমার পুরো গোষ্ঠীর, তোমার চ্যানেলের সামনে বলছি, আমার ভাই ডাক্তার, আমার মা ডাক্তার, আমার ভাইয়ের বউ পিএইচডি করছে, আমার স্ত্রী রিলায়েন্সে ভাইস প্রেসিডেন্ট পোস্টে চাকরি করে, আমি চাকরি করি। আমাদের গোষ্ঠীর লাস্ট 10 বছরের অ্যাকাউন্ট আমি তোমার চ্যানেলে বলছি, দেখে নিক যে কোনো তদন্তকারী সংস্থা। 1 কোটি টাকা কোনোদিন চোখে দেখিনি, 1100 কোটি টাকা শুধু একটা দুর্নীতি থেকে, যেটা মুখ্যমন্ত্রী বল, শুধু পাথর। তাহলে এবার বালি আছে, কয়লা আছে, গরু আছে, বুঝতে পারছো টাকার অঙ্কটা? সরকারি খাতে কিছু দিত না, সবকিছু নিজেদের। তো বুঝতেই পারছি না এত টাকা। শেষমেশ আমি তো শুনতে পাচ্ছি এফআইআর হয়েছে ইন্দ্রনীল সেনের নামে, দুর্গাপুজোর থেকেও 300 কোটি টাকার কাটমানি খাওয়া হয়েছে, দুর্গাপুজোর থেকে টাকা খেয়েছে এরা।
কি বলবে তুমি বলো না? অতীন ঘোষ আর তার মেয়ে কি ব্যাপার? আমি তো বলবো কাশীপুর বেলগাছিয়ার বিজেপির বিধায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা রিতেশ তিওয়ারি, তাকে বলবো একটু কাশীপুর ফাইলস খুলুন, কাশীপুর ফাইলস খুলুন। অতীনবাবু এখানে বিধায়ক ছিলেন, অতীনবাবুর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা এবং তার হাজবেন্ড, তারা কি কি করেছে, কাদের কাদের নিয়ে করেছে, একটু ফাইলগুলো খুলুন। আমি রোজিনা তোমার চ্যানেলে বলছি, মাথা ঘুরে পড়ে যাবে।